বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদেরকে আইসিটি ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি আমি মোরশেদ আলম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ তোমরা? ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়, তাই না? আর কি আছে? বিষয়ভিত্তিক মূল্যায়ন, তাই না? হ্যাঁ, তোমরা অবশ্যই এই ভিডিওটির জন্য এতদিন অপেক্ষা করেছিলে, তাই না? তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি 2024 সালের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা ষষ্ঠ শ্রেণীর গণিত এই বিষয়টির ভিডিও নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমরা আগে গণিত বিষয়ের সিলেবাসটা জেনে নেব। দেখো, 3 নম্বরে রয়েছে তোমার গণিত বিষয়, পাঠ্যপুস্তকের শুরু থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত। ওকে, তাহলে আমরা এখন পাঠ্যপুস্তকটা দেখে নেব। কোথায় আছে পাঠ্যপুস্তকটা? তোমরা দেখো, এখান থেকে আমরা এখন পাঠ্যপুস্তকটা দেখে নেব। 137 পৃষ্ঠা কোথায়? দেখো তো, এটা কি অনুশীলনী, তাই না? এই যে 137 পৃষ্ঠা, তার মানে এর পরে হলো দৈর্ঘ্যমাপী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দৈর্ঘ্যমাপীর আগের অধ্যায়টা কি মনে আছে তোমার? হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। এটা ছিল ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। এই যে দেখো তুমি, ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাতের শেষ পর্যন্ত এটি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে। আমরা এখান থেকে দেখি, সূচি থেকে একটু দেখি। দেখো, একটু দেখে যাই এখান থেকে। এই আমি তোমাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি, এইটুকু অংশ তোমাদের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে রয়েছে। সংখ্যার গল্প 1 থেকে 14 পৃষ্ঠা, পূর্ণ সংখ্যার জগৎ 15 থেকে 35 পৃষ্ঠা, মৌলিক উৎপাদকের গল্প 36 থেকে 56 পৃষ্ঠা, ভগ্নাংশের খেলা 57 থেকে 102 পৃষ্ঠা, ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত 103 থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে তোমাদের 14টি পিআই এর উপর তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে। আমি এগুলি একটি একটি করে তোমাদেরকে দেখিয়ে দেব। এবারে দেখো তোমরা, আমি পরবর্তী স্লাইডের দিকে তাকিয়ে দেখি এখানে কি আছে। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের এখানে তোমরা দেখতে পাচ্ছ সংখ্যার গল্প, এখান থেকে 5টি পিআই নেওয়া হয়েছে। পূর্ণ সংখ্যার জগৎ, এখান থেকে 2টি পিআই নেওয়া হবে। মৌলিক উৎপাদকের গল্প, এখান থেকে 6.2 এবং 6.1 2টি পিআই। ভগ্নাংশের খেলা, এখান থেকে 2টি পিআই এবং ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত, এখান থেকে 2টি পিআই নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখব আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা, এই বইটি আমরা এখন একটু দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে তোমার কাঙ্ক্ষিত বইটি, যে বইটির জন্য তুমি অপেক্ষা করছিলে, অর্থাৎ তুমি যে মূল্যায়ন নির্দেশিকাটি চাচ্ছিলে, এটি সেটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো, আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি লেখার মধ্যে। এখানে আমি তোমাকে দেখাবো যে তোমার কোন পিআইগুলো পরীক্ষায় আসতেছে। এই যে এখানে যে লেখাগুলো আছে, এগুলিও তোমার পঠনযোগ্য, তোমরা সুযোগ করে পড়তে পারবে। ভিডিও স্ক্রল করে তোমরা এগুলি পড়তে পারবে। অ্যাপসের ব্যবহার সহ কথাবার্তা আছে এখানে। আমরা চলে আসছি এখানে তোমার প্রারম্ভিক যোগ্যতার মধ্যে। এখানে তুমি প্রথম যে অধ্যায়টি, সেখানে থেকে তুমি কি পারদর্শিতা অর্জন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো, গাণিতিক সমস্যা সমাধানে একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা ও বস্তুনিষ্ঠভাবে বিকল্পগুলোর উপযোগিতা যাচাই করে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারা। এখানে কথাগুলি বলা আছে। পারদর্শিতার নির্দেশক হচ্ছে 3.6.1.1, 3.6.1.2, 3.1.6.23। এই 3টি পিআই এখানে রয়েছে। গাণিতিক সমস্যাটির ধরন চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা করতে পারছে। এখানে তুমি তোমার পিআইগুলো দেখে নাও। যদি সমস্যা সমাধানের পরিকল্পনা তৈরি করে যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে পারো, তাহলে ত্রিভুজ পাবে। সঠিকভাবে ব্যাখ্যা করতে না পারলেও বৃত্ত পাবে।
পর্যাপ্ত বা যথাযথ না হলেও গাণিতিক সমস্যাটির ধরন চিহ্নিত করতে পারছো। যেমন এটা কি যোগের কাজ, না এটা বিয়োগের কাজ, এটা গুণের কাজ, এটা ভাগের কাজ, এরকম যখন তুমি নির্ধারণ করতে পারবে তখন তুমি চতুর্ভুজ পাবে। কিন্তু যদি এটাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো নাই, কিন্তু চেষ্টা করছো, পরিকল্পনা করছো, তাহলে তুমি বৃত্ত পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলে রাখি, এখানে তুমি যে সমস্যাটি দেওয়া আছে এখানে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এই 4 নিয়ম সংক্রান্ত সমস্যাগুলি থাকবে। তাহলে সমস্যা সমাধানে পরিকল্পনা তৈরি করছো এবং যৌক্তিক কারণ, কি কারণে যোগ হবে, কি কারণে ভাগ হবে, ব্যাখ্যা সহ করতে পারলে তখন তুমি ত্রিভুজ পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো, সমস্যা সমাধানে একাধিক বিকল্প প্রক্রিয়া চিহ্নিত করতে পারছো তুমি, অর্থাৎ একাধিক বিকল্প রাস্তায় তুমি সমস্যা সমাধান করতে পারছো। যৌক্তিক ব্যাখ্যা প্রদান করতে না পারলেও সমস্যাটি সমাধানের একটি প্রক্রিয়া চিহ্নিত করছো, এতে তুমি চতুর্ভুজ পাবে। যদি সমস্যা সমাধানের একটি প্রক্রিয়া চিহ্নিত করে প্রক্রিয়াটি যুক্তিসহ ব্যাখ্যা করো তাহলে বৃত্ত পাবে। আর যদি যতগুলো প্রক্রিয়া চিহ্নিত করছো সবগুলো যুক্তিসহ ব্যাখ্যা করতে পারো তাহলে ত্রিভুজ পাবে। ঠিক আছে, এবারে পরের অংশটি তুমি এখান থেকে ভিডিও দেখে পড়ে নাও। আমরা একটু সামনে যাচ্ছি, পরবর্তী পৃষ্ঠায় যে 6.1, এই যে 3.6.2.1-এ চলে আসছি আমরা। এখানে দুটি পিআই আছে, এখানে 6.2 এর মধ্যে তুমি দেখো এখানে 6.1 আছে, 3.6.1, আমরা এখানে 3.6.2 এর মধ্যে চলে আসছি। একক যোগ্যতা এতটুকু। এটার আবার এটার মধ্যে দুটি যোগ্যতা আছে। এখানে মানসাঙ্কের কথা বলছে। গাণিতিক সমস্যা সমাধানে মানসাঙ্ক ও লিখিত কৌশলের সমন্বয় করতে পারছে। গাণিতিক সমস্যা সমাধানে মানসাঙ্ক ও লিখিত কৌশলের যে কোনোটি ব্যবহার করছে। গাণিতিক সমস্যা সমাধানে মানসাঙ্ক ও লিখিত কৌশলের প্রয়োগ করছে। গাণিতিক সমস্যা সমাধানে মানসাঙ্ক ও লিখিত কৌশলের সমন্বয় করে তার পক্ষে যুক্তি ব্যাখ্যা করছে, যুক্তি প্রদান করছে এবং ব্যাখ্যা করছে। তাহলে এই পর্যায়ে তুমি ত্রিভুজ পাবে। এখানে দুটি কৌশল লেখা আছে। পরবর্তীটাতে আমরা চলে যাই যদি, তাহলে এখানে 3.6.3, এখানে 1, 2, 3 তিনটি কৌশল রয়েছে। এখানে এই তিনটি কৌশল বস্তুনিষ্ঠ পরিমাপ, এখানে পরিমাপে সঠিক স্কেল বা একক চিহ্নিত করতে পারা। পরিমাপের একক কি কি আছে তুমি নিশ্চয়ই জানো। সঠিক স্কেল ব্যবহার করে ফলাফল নির্ণয় করতে পারছে। ফলাফল যে সুনিশ্চিত নয় তার কারণ ব্যাখ্যা করতে পারছে। দেখো, পরিমাপের জন্য একটি স্কেল একক চিহ্নিত করতে পারলেই তুমি চতুর্ভুজ পাবে। যদি পরিমাপের জন্য সঠিক স্কেল চিহ্নিত করতে পারো তাহলে বৃত্ত পাবে। যদি সঠিক স্কেল চিহ্নিত করে কেন এই স্কেল বা একক ব্যবহার করতে হচ্ছে তা ব্যাখ্যা করতে পারো তাহলে ত্রিভুজ পাবে। আমরা পরবর্তী অংশে যাচ্ছি। এখানে পারদর্শিতার নির্দেশক 3, এটা হচ্ছে শিখন যোগ্যতা 3.6.3.4, অর্থাৎ এইটারই অংশ, এটার অংশ, পরের অংশ এইটা এখানে রয়েছে। কাছাকাছি ফলাফল গ্রহণের কারণ ব্যাখ্যা করতে পারছে। কাছাকাছি ফলাফল গ্রহণ করছে, কাছাকাছি ফলাফল গ্রহণ করছে, কারণ ব্যাখ্যা করছে। বাস্তব কাজে পরিমাপের কাছাকাছি ফল প্রকাশ করছে। এখানে যখন বাস্তব কাজে পরিমাপের কাছাকাছি ফলাফল গ্রহণ করছো তখন এটাকে ত্রিভুজ পাবে তুমি। এবারে আমরা তোমাদেরকে যে অংশ পড়িয়েছি দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক জ্যামিতি, অর্থাৎ এখানে দুটি অংশ আছে। একটি হচ্ছে দ্বিমাত্রিক বস্তুর গল্প, আবার আরেকটা আছে ত্রিমাত্রিক বস্তুর গল্প। দ্বিমাত্রিক বস্তুর কি কি বৈশিষ্ট্য বলো তো? হ্যাঁ, তুমি ঠিক বলছো। দ্বিমাত্রিক বস্তুর গল্প হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, এটা 2 মাত্রা আছে, যা দিয়ে আমরা সাধারণত ক্ষেত্রফল নির্ণয় করি। কেমন? দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক জ্যামিতির আকৃতিসমূহ চিহ্নিত করতে পারছে। এই যে জ্যামিতিক আকৃতিসমূহ চিহ্নিত করা বা জ্যামিতিক ক্ষেত্র, আমি কোনটা দিব তোমাকে? জ্যামিতিক আকৃতি। তোমাদের কি মনে আছে আমি তোমাদেরকে ক্লাসে বেঞ্চ মেপে কাজ করতে শিখিয়েছিলাম? হ্যাঁ, ওটাই দেখবে। আবার বইতে তোমাদেরকে বই মেপে কাজ করতে শিখিয়েছিলাম, মনে আছে? বইয়ের ক্ষেত্রফল, বেঞ্চের ক্ষেত্রফল, এইভাবে তোমার ক্লাসরুমের জানালার ক্ষেত্রফল, আবার পুরো ক্লাসরুমের ক্ষেত্রফল, এগুলি সবগুলি তুমি করেছো। আবার ক্লাসরুমে যে টাইলস ব্যবহার করা হয়েছে এই টাইলসগুলোর ক্ষেত্রফলও তুমি নির্ণয় করেছো।
এখন ওখানে এই কাজগুলি করবে। আচ্ছা, এবারে আসো ত্রিমাত্রিক বস্তুর গল্প। যেটা ত্রিমাত্রিক বস্তুর জন্য তুমি কি করবে? ত্রিমাত্রিক বস্তুর জন্য তুমি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটি নিবে, অর্থাৎ তোমার টেবিল। আচ্ছা, টেবিলে পরে যাই, আগে তোমার বইতে আসি। বইতে কিভাবে ত্রিমাত্রিক বস্তু হইল? বইয়ের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এবং বইয়ে কতটুকু পুরু অর্থাৎ কতটুকু মোটা তোমার বইটি, এইটুকু মাপবে। এইটুকু মেপে এর আয়তন বের করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, যখন দ্বিমাত্রিক বস্তু তখন এর পরিমাপের জন্য ক্ষেত্রফল হবে, আর যখন ত্রিমাত্রিক হয় তখন এটা কি হবে? আয়তন হবে। মনে থাকবে তো? হ্যাঁ, অবশ্যই তোমরা এগুলি ক্লাসে করেছো, এগুলি তোমাদের মনে থাকবে এবং তোমরা প্র্যাকটিস করেছো। আশা করি এগুলি তোমরা ভালোই পারবে। গাণিতিক যুক্তির প্রয়োজনে সংখ্যার পাশাপাশি বিমূর্ত রাশি, সংখ্যার পাশাপাশি বিমূর্ত রাশি ব্যবহার করবে। সংখ্যা ও বিমূর্ত রাশি চিহ্নিত করতে পারছে, সংখ্যা ও বিমূর্ত রাশি চিহ্নিত করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি একটু এক্সপ্লেইন করি যে বিমূর্ত রাশি এটা কোনটা, তুমি কি জানো? হ্যাঁ, তুমি জানো। বিমূর্ত রাশি হচ্ছে ওই রাশি যে তুমি এতক্ষণ কি করছিলে, মনে আছে? তুমি বেঞ্চ মেপে এটার দৈর্ঘ্য এবং প্রস্থ বের করছিলে, তারপরে তুমি টাইলস মেপেছিলে, জানালা মেপেছিলে, মাপার পরে এগুলো তুমি ওই সংখ্যাগুলো নিয়ে তুমি কাজ করতেছো। এটা হলো যখন তুমি বেঞ্চ মাপতেছো, এটা হলো মূর্ত। আর যখন তুমি এটা খাতায় ওই মাপ অনুযায়ী কাজ করতেছো, খেয়াল করে কাজ করতেছো, এটা হলো বিমূর্ত। এটা হলো বিমূর্ত ধারণায়ন। ঠিক আছে? আচ্ছা, তাহলে নিয়মিত জ্যামিতিক আকৃতিসমূহ সঠিকভাবে পরিমাপ করে ব্যাখ্যা করছো, এই অবস্থায় তুমি ত্রিভুজ পাবে। অনেকগুলি কাজ, এই কাজগুলি এখান থেকে তুমি দেখে নিবে অবশ্যই। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে একক যোগ্যতা, এখানে ওই পূর্ববর্তী পারদর্শিতার অংশ আছে। এখানে গাণিতিক যুক্তির প্রয়োজনে সংখ্যার পাশাপাশি বিমূর্ত রাশি ও প্রক্রিয়া প্রতীক ব্যবহার করে অনুধাবন করা এবং গাণিতিক যুক্তির ব্যবহারের মাধ্যমে গণিতের সৌন্দর্য হৃদয়ঙ্গম করতে পারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে কথাগুলি বলেছে, একটা বলছে প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক কি তুমি জানো? হ্যাঁ, তুমি জানো। প্রক্রিয়া প্রতীক হচ্ছে তোমার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলি সবই প্রক্রিয়া প্রতীক। তো এগুলি তুমি ব্যবহার করবা। কোথায় ব্যবহার করবা? যখন তুমি একটি মূর্ত অবস্থায় ছিলা, সেখান থেকে বিমূর্ত অবস্থায় আসছো, এখন এগুলি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে এই রাশিগুলোর ব্যবহার, এগুলি ব্যবহার করে তুমি সমস্যার সমাধান করবা। এবং এগুলি কি কারণে ব্যবহার হলো, কোনটি কি কারণে ব্যবহার হলো, এটি তুমি এক্সপ্লেইন করবা। এক্সপ্লেইন করার দক্ষতার কারণে তুমি ত্রিভুজ পাবে। যেমন তুমি যখন আয়তন নির্ণয় করবে, তখন দেখবে তুমি সেখানে আয়তন নির্ণয়ের একক আছে, সূত্র আছে। তো সূত্র অনুযায়ী তুমি এটাকে ব্যবহার করছো। এইটুকু অংশ দেখে নাও। বাস্তব সমস্যা সমাধানে গাণিতিক যুক্তি ব্যবহারের ক্ষেত্রে ভাষা, চিত্র, ডায়াগ্রাম, শব্দ গুচ্ছ ব্যবহার করতে পারা, এই অংশটি। এতে ভাষা ব্যবহার করবে, চিত্র ব্যবহার করবে, ডায়াগ্রাম ব্যবহার করবে, শব্দগুচ্ছ ব্যবহার করবে। বাস্তব সমস্যার ধরন চিহ্নিত করতে পারছে, বাস্তব সমস্যার ধরন চিহ্নিত করছে, বাস্তব সমস্যার ধরন সঠিকভাবে চিহ্নিত করছে, বাস্তব সমস্যার ধরন সঠিকভাবে চিহ্নিত করে ব্যাখ্যা করছে। এই কাজগুলি দেখে নিবে। ঠিক আছে, এবারে আমরা এই পরবর্তী স্লাইডে আসছি। এখানে অংশে আরেকটি, পূর্ববর্তী অংশের একটি রয়ে গেছে। এখানে বাস্তব সমস্যা সমাধানে উপস্থাপিত গাণিতিক যুক্তি ব্যবহার করতে পারছে, বাস্তব সমস্যা সমাধানে গাণিতিক যুক্তি ব্যবহার করছে। ঠিক আছে, আমরা দেখব পরবর্তী অংশটি গাণিতিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ফলাফলের যে একাধিক সংখ্যা থাকতে পারে তার হৃদয়ঙ্গম করা ও সেগুলোর সম্ভাবনা যাচাই করতে পারা। সংগৃহীত তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করে উপস্থাপন করতে পারা। সংগৃহীত তথ্য বিশ্লেষণ করছে, সংগৃহীত তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করছে, সংগৃহীত তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করে যৌক্তিকভাবে উপস্থাপন করছে। এই কাজগুলি তুমি দেখবে। এগুলি সবগুলি কাজ তোমার পাঠ্য বইতে আছে। এটি পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে এই কাজগুলি সুসম্পন্ন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা চলে আসছি
পরবর্তী অংশে এখানে শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক যেভাবে হবে তুমি খেয়াল করে দেখে নাও। অভিজ্ঞতা একের কাজ কি আছে এখানে? গাণিতিক সমস্যা সমাধানে মানসাঙ্ক ও লিখিত কৌশলের সমন্বয় করতে পারবে। এই যে 3 কার্ডের ম্যাজিক যেটা করছো তুমি, প্রিয় নামে বয়স জানো, তোমার বন্ধুরা তোমার কাছে প্রিয়, তাদের নাম লেখো, লিখে তাদের বয়স জানো, তারপর এটা নিয়ে কাজ করো। পাজল বক্সের ব্যবহার, পাজল বক্সের কাজগুলো করার ক্ষেত্রে মানসাঙ্ক ও লিখিত পদ্ধতির সমন্বয় করেছে কিনা এটি দেখার বিষয়। এটা কোথা থেকে আসছে? সংখ্যার গল্প থেকে। এখানে তোমরা দেখে নাও 1 2 3 1 2 3, এখানে 1টা 2টা 3টা, এখানে 3টা পারদর্শিতার সূচক বা পিআই আছে। 3 কার্ডের ম্যাজিক, প্রিয় নামে বয়স জানো, ঠিক আছে। কাজগুলো করার ক্ষেত্রে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করেছে কিনা এগুলো দেখার বিষয়। এবারে দেখো গাণিতিক সমস্যাটির ধরন চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা করতে পারছো কিনা। এখানে কি করতে হবে? সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ। আমি আবার বলছি, সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ পৃষ্ঠার 9 থেকে 11তে যে কাজটি আছে, 3 কার্ডের ম্যাজিক, প্রিয় নামে বয়স জানো এবং পাজল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো তোমার এখানে 7 নম্বর পৃষ্ঠায় জোড়ায় কাজ আছে। 3 কার্ডের ম্যাজিক, প্রিয় নামে বয়স জানো এবং পাজল। 7 নম্বর পৃষ্ঠা জোড়ার কাজ দেখো, তারপরে প্রিয় নামে বয়স জানো, 3 কার্ডের ম্যাজিক, পাজল বক্সের পাজলগুলো, সমস্যা সমাধানে বিকল্পগুলো থেকে সঠিক বিকল্পটি বেছে নিতে পেরেছো কিনা। পৃষ্ঠা 4 এর একক কাজ 2 এর ধরন চিহ্নিত করতে পেরেছো কিনা। পৃষ্ঠা 4 এর একক কাজ 2 এর যৌক্তিক গাণিতিক রূপ দিতে পেরেছো কিনা, এগুলি দেখবে তোমরা। আবার এখানে যে কাজটি আছে, গাণিতিক রূপ দেওয়ার ক্ষেত্রে সঠিক ভাষা ব্যবহার করছে কিনা, সঠিক চিত্র ব্যবহার করছে কিনা, সঠিক ডায়াগ্রাম ব্যবহার করা হয়েছে কিনা এবং সঠিক শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে কিনা। আমরা যাচ্ছি একটু সামনে, এখানে তুমি দেখবে, এবারে দেখো পূর্ণ সংখ্যার জগতে এসেছি আমরা। পূর্ণ সংখ্যার জগৎ, পূর্ণ সংখ্যা কিভাবে করছি, এখানে 27 নম্বর পৃষ্ঠার একক কাজ, 30 নম্বর পৃষ্ঠার একক কাজ এবং 31 নম্বর পৃষ্ঠার একক কাজ, তারপরে 25 নম্বর পৃষ্ঠার একক কাজ, 33 নম্বর পৃষ্ঠার একক কাজ। এবারে তোমরা চলে আসো এখানে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ। এই যে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ, এটি করবে। আগে ছিল যোগ, এটা হলো বিয়োগ। 33 পৃষ্ঠার একক কাজ, 33 নম্বর পৃষ্ঠার একক কাজ। তারপরে পৃষ্ঠার সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ করো, তারপরে 33 পৃষ্ঠার একক কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে মৌলিক উৎপাদকের গল্প। তোমরা খেয়াল করবে, গত বছর তোমাদের এই অভিজ্ঞতাটা ছিল এমন যে মৌলিক উৎপাদকের গাছ, এখানে মৌলিক উৎপাদকের গল্প, এর ভেতরে মৌলিক উৎপাদকের গাছ আছে। আমি পূর্ববর্তী ভিডিওতে মৌলিক উৎপাদকের গল্প এবং গাছ এটি ব্যাখ্যা করেছিলাম। তোমরা এখন খেয়াল করো, বালতি ও পানির সাহায্যে অ্যাক্টিভিটি, অর্থাৎ বালতিতে পানি নিয়ে। এরপরে বিভিন্ন পদ্ধতিতে গসাগু নির্ণয় ও উপস্থাপন। গসাগু নির্ণয় কি কি পদ্ধতি আছে? মৌলিক উৎপাদকের গাছ পদ্ধতি আছে, তারপরে ইউক্লিডীয় প্রক্রিয়া আছে, বিভিন্ন প্রক্রিয়াগুলো তুমি দেখবে। বালতি ও পানির সাহায্যে অ্যাক্টিভিটি, বাস্তব সমস্যার সমাধান। পৃষ্ঠা নম্বর 9 অনুশীলনী, 50 পৃষ্ঠার 9 নং অনুশীলনী। কাজগুলো করার ক্ষেত্রে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করেছে কিনা। গাণিতিক সমস্যাটি ধরন চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা করতে পারছে কিনা। বিভিন্ন পদ্ধতিতে গসাগু নির্ণয় করে উপস্থাপন করতে পারছো কিনা। বাস্তব সমস্যার সমাধান করতে পারছো কিনা। 41 নম্বর পৃষ্ঠায় দলগত কাজটি করতে পেরেছো কিনা। 45 নম্বর পৃষ্ঠায় দলগত কাজ করতে পেরেছো কিনা। কাজগুলো করার ক্ষেত্রে পরিকল্পনার জন্য যুক্তি দিতে পেরেছো কিনা। এবারে আসো প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন পদ্ধতিতে গসাগু এবং উপস্থাপন যেটি ছিল, এর সাথে 45 এবং 54 নম্বর পৃষ্ঠার দলগত কাজ রয়েছে। আমরা চলে যাব ভগ্নাংশের খেলায়। এটা হচ্ছে ভগ্নাংশের খেলা। এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ এবং পূর্ণ সংখ্যার গুণ ও ভাগ।
আবার বলছি, ভগ্নাংশের যোগ বিয়োগ, পূর্ণ সংখ্যার গুণ ও ভাগ। ভগ্নাংশকে ভগ্নাংশে গুণ করা, ভগ্নাংশকে ভগ্নাংশে ভাগ করা, তারপরে পূর্ণ সংখ্যার গুণ করা, ভাগ করা, দশমিক ও ভগ্নাংশ পূর্ণ সংখ্যার গুণ ও ভাগ, আবার দশমিকে দশমিকে গুণ ও ভাগ, এই কাজগুলো ৭৪ নম্বর পৃষ্ঠার জাদুর মাঠ। কাজগুলো করার ক্ষেত্রে মানসাঙ্ক ও লিখিত পদ্ধতির সমন্বয় করেছি কিনা এটি দেখা হবে। এবারে দেখো পৃষ্ঠা ৬৩, ৬৫, ৬৯ এবং ৭০-এর একক কাজ এবং জোড়ায় কাজগুলো। ৬৫ এবং ৬৯ পৃষ্ঠার একক কাজ। এবারে দেখো ৭০ পৃষ্ঠার একক ও জোড়ায় কাজ, ৬৩, ৬৫ পৃষ্ঠার একক কাজ কর্মপত্র হিসেবে করে জমা দিতে হবে। বাস্তব সমস্যা সমাধানে উপস্থাপিত গাণিতিক যুক্তি ব্যবহার করতে পারছো কিনা, এটা ৬৫ নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষের দিকে চলে এসেছি। তুমি দেখবে এখানে অভিজ্ঞতার শিরোনাম হলো ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা এবং ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম, অনুপাত এবং শতকরা, এই তিনটি কাজ। তাহলে বাস্তব সমস্যার ধরন চিহ্নিত করতে পারছো কিনা, যেমন দেয়াল রং করি, তুমি দেয়াল রং, তারপরে খাবার বন্টন করি। তো দেয়াল রং করতে পারছো কিনা, কত শতাংশ দেওয়াল রং করা হয়েছে এটা হিসেব করবে। আবার খাবার খাবার কতটুকু লাগছে এটার অনুপাত বের করবা। ১১১ নম্বর পৃষ্ঠার বাস্তব সমস্যা, ঐকিক নিয়মে অনুরূপ সমস্যা চিহ্নিত, সমাধান ও উপস্থাপন। কাজগুলোর ক্ষেত্রে সমস্যার সমাধানের ধরন চিহ্নিত করতে পারছো কিনা, দেয়াল রং করি, খাবার বন্টন করি। ১১১ পৃষ্ঠার বাস্তব সমস্যা, ১১৬ পৃষ্ঠার একক কাজ। ১১১ পৃষ্ঠার বাস্তব সমস্যা, ১১৬ পৃষ্ঠার কাজ। প্রয়োজনীয় চিত্র বা ডায়াগ্রামের ব্যবহার করছো কিনা। আমরা একটু কাজ দেখে আসবো এখন। এখানে ১১১ পৃষ্ঠার বাস্তব সমস্যা যেটা আছে ওটা একটু দেখে আসি আমরা। এবারে দেখো আমরা ১১১ পৃষ্ঠায় চলে আসছি। এই যে এখানে আছে সমস্যাগুলির সমাধান, ঠিক আছে, এগুলি দেখবে তোমরা। এগুলি এখানে ৭ কেজি চালের দাম ২৮০ টাকা হলে ১৫ কেজি চালের দাম কত, এই জাতীয় সমস্যাগুলো এগুলি দেখা, এগুলি করা। আমরা এবারে ১১৬ নম্বর পৃষ্ঠার কাজ এবং ১১১ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করেছি। ১০৭ নম্বর পৃষ্ঠায় দেয়াল রং করার কাজ, এটি করতে হবে। ১০৭ চলে গেল, আমরা চলে আসছি ১৪০, ১৪৯, ১৪৩, ১৪৪ এই পৃষ্ঠাগুলির কাজে। ১৪০ পৃষ্ঠার কাজ ছক পূরণ, ১৩৯ পৃষ্ঠার কাজ ছক পূরণ, ১৪৩ পৃষ্ঠার কাজ জোড়ায় কাজ, ১৪৪ পৃষ্ঠার একক কাজ এবং দলগত কাজ। এটা পারছো কিনা তুমি। আমরা আর সামনে যাব না, কারণ আমরা এখানে পরবর্তী অধ্যায় চলে আসছে হইলো দৈর্ঘ্যমাপী। আমরা ১৩৭ পৃষ্ঠা পর্যন্তই থাকবো। এখানে ১৩৭ পৃষ্ঠার কাজ আছে, ১০৭-এর পরে ১৪০ পৃষ্ঠা পর্যন্ত চলে আসছি। আমরা সামনে যাব না। এবারে আমরা অন্য বিষয়গুলি দেখব, যে তুমি পিআই কিভাবে পাচ্ছ আর তোমার বিআই কিভাবে নির্ণয় হচ্ছে, আমরা ওটা দেখব। পরিস্থিতি ৩ দেখো, এখানে শিখন অভিজ্ঞতার মূল্যায়নের জন্য শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহের ছক এখানে রয়েছে, খেয়াল করো তোমরা। এখানে 3.6.2.1, 3.6.2.2, 6.1.1, 6.1.2, 6.1.3 এগুলোর পিআই এখানে দেওয়া আছে। এই অংশ থেকে তোমার পিআই নির্ণয় করা হবে। আমরা সামনে যাব একটি। হ্যাঁ, আমরা এখানে সামনে চলে আসছি। এখন আমরা বিআই নির্ণয় কিভাবে হবে তোমার এটা একটু যাব। বিহেভিয়ার ইন্ডিকেটর, এখানে 10টি ইন্ডিকেটর আছে, তোমরা দেখে নাও। এখানে 4টি ইন্ডিকেটর দেখা যাচ্ছে। আস্তে ধীরে তুমি এগুলি পড়বে, এগুলি পড়ে জেনে নিবে তোমাকে বিআই অর্থাৎ বিহেভিয়ার ইন্ডিকেটর তোমাকে কিভাবে
নির্ণয় করবে। এই যে দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ করছো কিনা, নিজের বক্তব্য মতামত দলের সবার সাথে শেয়ার করছো কিনা, নির্দিষ্ট সমস্যা সমাধানে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করছো কিনা, শিখন অভিজ্ঞতাসমূহ চলাকালে পাঠ্যপুস্তকে বর্ণিত কাজগুলো সম্পন্ন করছো কিনা এবং বইয়ের নির্ধারিত স্থানে প্রয়োজনীয় ছক অনুশীলন করছো কিনা। এখানে 10টি বিআই নির্ধারণ করা আছে, এই অনুযায়ী তোমার বিআই নির্ধারিত হবে। ঠিক আছে।